সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অবশেষে স্বস্তি ব্যবসায়িক মহলে, উঠছে না স্টেশন বাজার। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এর বৈঠকের পর এমনটা জানালেন সমিতির কোষাধ্যক্ষ বাদল সরকার। প্রাথমিক স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হলো শহর জলপাইগুড়িতে। 2024-এর শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে স্বস্তি ব্যবসায়ী মহলে, উঠছে না স্টেশন বাজার। শুক্রবার জলপাইগুড়ি টাউন স্টেশনের বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এর বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বাদল সরকার। উল্লেখ্য, সম্প্রতি অমৃত ভারত রেল প্রকল্পের সঙ্গে যুক্ত জলপাইগুড়ি টাউন স্টেশন। ইতিমধ্যে বিপুল অর্থ ব্যয় শুরু হয়েছে স্টেশন সংস্কারের কাজ। জলপাইগুড়ির এই প্রাচীন রেল স্টেশন সংলগ্ন এলাকায় 1968 সালের তিস্তার ভয়াবহ বন্যার পর প্রায় 50 বছর ধরে রেলের জমিতেই নিত্যদিন বসছে বাজার। একই সঙ্গে দোকান সহ মাছ বাজারের সঙ্গে যুক্ত প্রায় 600 পরিবার। তবে বিগত কয়েক মাস ধরে রেল দপ্তরের স্টেশন বাজার থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার নোটিশ পাঠাতে স্টেশন উন্নয়ন স্বার্থে জানানো হয়েছে। আর এতেই শঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। অবশেষে নিজেদের অস্তিত্ব সংকটের কথা জানান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে। শুক্রবার জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা কর্মযজ্ঞ দেখতে আসেন ডিআরএম কাটিহার সুরিন্দর কুমারের সঙ্গে দেখা করলেন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। আলোচনা শেষে ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বাদল সরকার বলেন, ডিআরএম জানিয়েছেন রেল স্টেশনের উন্নয়নের প্রয়োজনে যে পরিমাণ জমি প্রয়োজন হবে তার বাইরে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা করে যেতে পারেন। আর এতেই খুশি প্রত্যেকটি ব্যবসায়ী। আজকে প্রথমত আমাদের সাংসদ আমাদের আগেই বলেছিলেন যে আমি স্টেশন বাজারে গিয়ে সমস্ত জমি দেখব, কোন জমি কীভাবে আছে, কতখানি জায়গা ফাঁকা আছে। উনি কথা মতো আসছেন এবং আমাদের সঙ্গে নিয়ে সমস্ত বাজার পরিক্রমা করলেন। পরিক্রমা করে সমস্ত জমি দেখলেন। দেখার পর উনি আশ্বস্ত করলেন, ঠিক আছে, আমরা জলপাইগুড়ির উন্নয়নও চাই, সঙ্গে আপনাদের একটা পূর্ণ চিন্তা আমি করছি, কি করা যায় দেখি। আমরা ডিআরএম কাছেও আসলাম এবং ডিআরএম কাছে আমরাও করজোরে আবেদন করলাম যে আমরা স্টেশন বাজারে 68 সালের পরের থেকে এখানে আমাদের একমাত্র ব্যবসা করে আসছি। স্টেশন বাজারই আমাদের একমাত্র রুটি এবং আমরা স্টেশন বাজারে শুধু 600 দোকানদার না, এর সাথে আমাদের 600 পরিবার যুক্ত। এই আবেদনটা আমরা ডিআরএম সাহেবের কাছে রাখলাম যে আপনি অন্তত এই 600 দোকানদারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। কি আশ্বস্ত করলেন উনি? আশ্বস্ত করলেন যে হ্যাঁ, আমি চেষ্টা করব, আমার তরফ থেকে আমি 100% চেষ্টা করব যে আমি আপনাদেরকে দেখব। সাংসদকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখালেন স্টেশনের চত্বরে, সেক্ষেত্রে মানে সাংসদ কি জানিয়েছেন আপনার? সাংসদ এই কথাটা আমাদের আগেও বলেছিলেন যে আমি উন্নয়নটাও স্থগিত রাখবো না, উন্নয়নটাও করব। পাশাপাশি যে স্টেশনের কীরকম জায়গা আছে, কতখানি ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলো দেখে আমি রেল কর্তৃপক্ষের সাথে বসবো এবং বসে আমি আপনাদের সাথে বসে ঠিক করব কোন জায়গায় আপনাদের বসলে ভালো হয় এবং কীভাবে উন্নয়নটা করলে ভালো হয়। আমি দুটাকেই আমি উন্নয়নও করব এবং আপনাদের এই 600 পরিবারের কথাও ভাববো। ডিআরএম কি বললো আজকে? উনি এই কথাই আশ্বস্ত করেছেন। ডিআরএম কি বললো আপনাদের? ডিআরএম এর কাছে যেন আমরা করজোরে আবেদন করলাম যে 600 পরিবার যেন অনাহারে মৃত্যুবরণ না করে বা না খায় না মরে। আপনি দেখবেন ব্যাপারটা। উনি আমাদের 100% আশাবাদী দিলেন যে হ্যাঁ, আমি দেখব আপনাদের এবং আমার তরফ থেকে আমি 100% চেষ্টা করব আপনাদের কীভাবে একটা সুচিন্তা ভাবনা করা যায়। ডিআরএম সাহেব ভিজিট করেনি, আমাদের মাননীয় সাংসদ ভিজিট করেছেন জায়গা। इस लाइन में सर हल्दीबाड़ी एनजीपी आज जो हुआ इसका एचओडी जो मैंने सावैधिक रूप से लिखा हुआ है कि इंस्पेक्शन होने के बाद ही इलेक्ट्रिफिकेशन डिक्लेयर किया जा सकता है, वो माननीय पीसी डबली साहब ने किया था और करने में
लोगों का ट्रायल भी हुआ इलेक्ट्रिक लोको, जैसा आप लोगों ने देखा भी है। तो उसमें कुछ कमियां पाई जाती हैं या छोटी मोटी जो रहती है उसको भी दूर करने के बाद जल्दी से जल्दी हम लोग इस पर चालू करने का कोशिश कर रहे हैं। हो सकता है ये जो बिजनेसमैन लोग हैं जो डिमांड आप लोग आपके पास लाया टाउन स्टेशन में, तो ये फुलफिल करेंगे क्या? ये लोग इनका व्यवसाय रहेगा इसके साथ, डेवलपमेंट के साथ साथ क्या क्या कदम उठाएंगे? ऐसा कोई सोचा क्या? सब चीज़ को सामंजस्य में रख के और सबके साथ बात करके ही काम करेंगे। किसी को छोड़ करके या किसी को जबरदस्ती वाला काम हम लोग कुछ नहीं करेंगे, सबके साथ मिलजुल कर ही काम करेंगे। सर जो कमियां का बोल रहे हैं क्या बड़ा चीज़ है? कोई बड़ा चीज़ कुछ नहीं है, छोटा छोटा जो मेंटेनेंस के इलाके से जो मेंटेनेंस के दौरान जो बाद में हो सकती है, जो काम अभी किया गया है उसमें प्रॉब्लम तो अभी नहीं है, लेकिन साल भर बाद या 2 साल बाद उससे प्रॉब्लम हो सकता है। वो सब त्रुटियों को देखा गया है, उनको दूर करके अभी जिससे कि भविष्य में कोई समस्या न हो, इस तरह का विचार मैंने काम करने के लिए प्लान किया है। कब से चालू हो? दार्जिलिंग मिल का तो आपको दिक्कत होता है डीजल से, क्वार्टर से बात करके जल्दी से जल्दी हम लोग करेंगे। तो सभी ट्रेन ऑपरेट करेगा ऐसे जो जाते हैं लोकल? अगर एक बार हो जाएगा तो उसके बाद जो भी जो इलेक्ट्रिक ट्रैक्शन के जो लोगों के साथ चल रहे हैं वो सारे के सारे कन्वर्ट हो जाएंगे। मिताली भी जाता है तो? हाँ, वो भी मिताली में तो समस्या है कि वो यहीं तक हल्दीबाड़ी तक ही इलेक्ट्रिक पे चलेगा, उसके आगे चल नहीं पाएगा, तो उसमें शायद संभव न हो पाएगा। सर हल्दीबाड़ी के बाद चिराहाटी का उधर उसका इलेक्ट्रीफाइड वो लोग कर दिया कि नहीं? उधर कुछ नहीं हुआ, मतलब वो बांग्लादेश रेलवे के अंदर में आता है, वो अपना पॉलिसी के हिसाब से काम करते हैं। उनके विषय में तो हम लोग का बोलना कुछ ठीक नहीं रहेगा। প্রাথমিক স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু শহর জলপাইগুড়িতে। 2024 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হলো শুক্রবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়। অভিভাবকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবেই লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন বিদ্যালয়ে লটারির মাধ্যমে মোট 100 জন ছাত্রকে নেওয়া হয়, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ। তিনি আরো বলেন, স্কুলে প্রাক প্রাথমিক যাতে ছাত্রদের ভর্তিতে সমস্যা না হয় তার জন্যই এই লটারি। ক্যাটাগরি হিসাবে লটারি করা হয়েছে। 100 জনের মধ্যে সাধারণ ছাড়াও সংরক্ষণ তালিকা রয়েছে। 100 জনের মধ্যে সাধারণ ছাড়াও সংরক্ষণ তালিকা থাকছে এসসি 22%, এসটি 6%, ওবিসি 10%, ওবিসি বি 7%, বিশেষ চাহিদা সম্পন্ন 3%, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া 10%। এই দিনের এই লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। 24 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে লটারি অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে টোটাল 100 নেওয়া হবে। তার মধ্যে এসসি হচ্ছে 22%, 22 জন, এসটি 6%, ওবিসি এ 10%, ওবিসি বি 7%, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট 3% এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া 10%, আর বাদ বাকি জেনারেল। মানে সেগুলো কিভাবে নির্বাচিত করবেন? প্রথমে আমরা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, হ্যাঁ, ডাব্লিউসি সবগুলো একসঙ্গে প্রথমে মিক্সড হয়ে আর কি লটারিতে 42 জনকে নিব, তারপর ওয়েটিং কিছু রাখবো, তারপরে এসসিদের কোটা অনুযায়ী এসসিদের ক্ষেত্রে লটারি হবে। আজকে লটারিটা কিভাবে হচ্ছে? কারা কারা উপস্থিত আছে লটারি? আমাদের উপস্থিত ছিলেন আমাদের সমস্ত শিক্ষকরা আছেন এবং ডিপিএসসি চেয়ারম্যান শ্রী লক্ষ্যমোহন রায় উপস্থিত ছিলেন। আর এমনি গার্জিয়ানরা কি উপস্থিত আছে নাকি? হ্যাঁ, গার্জিয়ান সমস্ত গার্জিয়ান উপস্থিত আছে। এটা কি গার্জিয়ানদের সকলের সামনে? হ্যাঁ, সকলের সামনে অনুষ্ঠিত হচ্ছেন স্বচ্ছভাবে নির্বাচন। সিট আছে বলুন, কতজন? টোটাল 100 সিট আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। ফের হোম পরিদর্শনে এলেন বিডিও। হোমের শিশুদের হাতে উপহার তুলে দিয়ে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। শুক্রবার রাজগঞ্জ ব্লকের বাকুয়াবাড়ি হাওড়া সাউথ পয়েন্টের প্রতিবন্ধী হোম পরিদর্শনে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য সর্বাণী ধারা। হোম পরিদর্শনে গিয়ে হোমে থাকা প্রতিবন্ধী শিশুদের সঙ্গে দেখা করেন তিনি। শিশুদের হাতে শীত বস্ত্র এবং চাদর তুলে দিলেন। আমি আজকে একটা হোমে পরিদর্শন করতে আসছিলাম এবং আমি এখানে জয়েন করার পর খবর নিয়ে দেখেছিলাম যে আমার রাজগঞ্জ ব্লকে কখানা হোম আছে। আমি জানতে পেরেছি যে আমাদের এখানে 2খানা হোম রয়েছে আমার রাজগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে।
তা আমি আজকে একটা হোমে আসছিলাম এবং এসে যে ছোট বোনদের সঙ্গে আমি কথা বললাম এবং তারা দেখলাম যে তারা যেভাবে জীবনযাপন করছে, মানে এত সুন্দর হোমের পরিবেশ আমার দেখে খুবই ভালো লাগলো যে তাদের পাশে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিসগুলো যে আছে সেগুলো যেন দিতে পারি এবং তাদেরকে যেন মানে আমি নিরাপত্তায় রাখতে পারি এবং তাদের কোনো রকম সুবিধা অসুবিধা যেন পাশে থাকতে পারি, এই আশাটুকুই আমি রাখবো। এবং তারা আগামী দিনগুলোতে আমি পাশে থেকে তাদের যে লেখাপড়ার দিকে যে কেরিয়ারটা, সার্ভিস কেরিয়ার, আমি চেষ্টা চালিয়ে যাব। তারা যেন উচ্চশিক্ষা থেকে শুরু করে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষায় কোথাও যেন তাদের কোনো রকম অসুবিধা না নেয়। আমি যতদিন এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক থাকব, এই দুটো হোমের যে বোনেরা ভাইয়েরা আছে আমি তাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করব। অন্যদিকে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার জানান, আগামীতেও তারা এইভাবেই পাশে থাকবেন, হোমের সব সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। আজকে আমরা রাজগঞ্জ ব্লকের সাউথ পয়েন্ট স্কুলে হোমে এসেছি, হাওড়া সাউথ পয়েন্টে। কি দেখলেন পরিস্থিতি? পরিস্থিতি মানে এখানে তো মানে যেহেতু খুব শীত পড়ে গেছে, তাই আমরা কিছু শীতের পোশাক নিয়ে এসেছিলাম, সোয়েটার, সেটা ডিস্ট্রিবিউট করা হলো। এবং আগামীতেও আমরা ফলের চারা বা মাছের চারা পোনা এই সমস্ত কিছু দিয়ে ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। কতজনকে এই উপহার তুলে দেওয়া হলো? আজকে এখানে 50 জনকে, মোটামুটি 60 জনকে দেওয়া হলো, আর কিছু বিছানার চাদর দেওয়া হলো। নিশ্চয়ই দিব, সবসময়ের জন্য আছি। অন্যদিকে হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে ডালিয়া ধারা জানিয়েছেন, এই হোমে বর্তমানে 40 জন মেয়ে রয়েছেন, এছাড়াও 7 জন অনাথ ছেলে রয়েছেন। তাদের দেখতে রাজগঞ্জ ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত হয়েছিলেন। আজকে রাজগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এসেছেন, আমাদের রাজগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসেছেন, সঙ্গে আরও অন্যান্য দিদি দাদারা এসেছেন। কি বললেন? তারা শীত বস্ত্র এনেছেন, বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন শীত বস্ত্র, কিছু বেডশিট নিয়ে এসেছেন, সেটাও তুলে দিয়েছেন বাচ্চাদের হাতে। তারা আগামীতে আমাদের হাওড়া সাউথ পয়েন্টের বাচ্চাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশ্বাস দিয়েছেন। কী কী প্রয়োজন রয়েছে এই সাউথ পয়েন্টের জন্য? হ্যাঁ স্যার, প্রয়োজন তো অনেক, যেহেতু এটা একটা এনজিও ডোনেশনের উপরেই চলে, তো সারা বছর তো প্রয়োজন থাকেই বিভিন্ন জিনিসের। তো মূলত কী সমস্যা বেশি? যেহেতু ডোনেশনের উপরে চলে, কাজেই এখানে একটা রেকারিং এক্সপেন্স তো রয়েছে, যেমন খাবার দাবার, ওষুধপত্র, এই ধরনের তো চাহিদা থাকেই। কিছু রিপেয়ারিং ওয়ার্ক থাকে, ফিল্টার, এই সমস্ত জিনিসগুলো তো চাহিদা থাকেই। হাঁস মুরগির ছানা যদি পাওয়া যায়, আমরা রাজগঞ্জ ব্লক থেকে হাঁস মুরগি, মাছের চারাপোনা আমরা পেয়েছিলাম, সেগুলো আমরা পালন করেছি এবং যথেষ্ট মানে উৎসাহের সঙ্গে আমাদের যারা মেন্টালি চ্যালেঞ্জ এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে অ্যাডাল্ট, তারা সেগুলো পালনও করতে ভালোবাসে তারা। মানে আরো প্রয়োজন? হ্যাঁ, আরও প্রয়োজন আছে। যদি এগুলো পাওয়া যায় তো খুব ভালো, একটা পুষ্টিকর খাবার আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। বকেয়া বিল অবিলম্বে পরিশোধ করতে হবে, এই দাবিতে শুক্রবার মিছিল করে ধূপগুড়ির বিডিও অফিসে গিয়ে ধর্নায় বসলেন ধূপগুড়ির কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন সংগঠনের প্রায় 150 জন সদস্য ধর্নায় বসেন। জানা গিয়েছে, NREGS এবং NBDD সহ একাধিক ফান্ডের টাকায় কাজ করেও পাননি ঠিকাদাররা, আর এই বকেয়ার পরিমাণ প্রায় 6 কোটি টাকার মতো। একাধিকবার বিডিও অফিসের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত ধর্নায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সমস্যার সমাধান না হলে সংগঠনের সদস্যরা ধূপগুড়ি বিডিও অফিসের অধীনে কোনো কাজের টেন্ডারে অংশগ্রহণ করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের আজকে 6 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা অবস্থান কর্মসূচি করছি। দাবি অনেক দাবি আছে, তার মধ্যে মূল সেটা হলো আমাদের দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে বকেয়া পড়ে আছে বিভিন্ন ফান্ডে। NBDD আছে, 100 দিনের কাজের আছে, সর্বশিক্ষা মিশন আছে, বিভিন্ন
ফান্ডের টাকা আমরা দীর্ঘদিন বছরের পর বছর ধরে ফেলে রাখা হয়েছে, দিচ্ছে না। সেই সাথে ইএনএফটি চালুর দাবি আমরা বছরের পর বছর ধরে করে আসছি, কিন্তু কোনো অজ্ঞাত কারণে ধূপগুড়ি বিডিও অফিসে কোনো বিডিও যিনি আসছেন তিনি ইএনএফটিটা চালু করছেন না। ইএনএফটি এটা সরকার বলেছে ইএনএফটি চালু করতে, কারণ আমরা যারা টেন্ডারে অ্যাটেন্ড করি তারা ই টেন্ডারে অ্যাটেন্ড করছি, সেখানে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, অথচ যখন টাকাটা তাদের ফান্ডে ঢুকে যাচ্ছে তখন ম্যানুয়াল হয়ে যাচ্ছে। আমাদের টাকা তার অ্যাকাউন্টে ঢোকার সময় ই টেন্ডারের মাধ্যমে ইএনএফটির মাধ্যমে ঢুকছে, অথচ আমরা যখন টাকাটা ক্লেম করছি তখন সেটা ম্যানুয়াল হয়ে যাচ্ছে। এটা অবৈধ, সরকারি নিয়ম অনুযায়ী এটা বিডিও পারেন না করতে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছি। একটা বিডিওর আন্ডারে পঞ্চায়েত যে অফিস, সেখানে ইএনএফটি চালু হয়েছে, অথচ বিডিও কোনো অজ্ঞাত করেন এটা চালু করছেন না। আমরা এটা চালু সব মিলে প্রায় ৬-৭ কোটি টাকা যেগুলো কাজ হয়ে গেছে সেগুলো বাকি। এরপর আমরা টেন্ডারে অ্যাটেন্ড করছি, যত টেন্ডারে অ্যাটেন্ড করছি তত বাকির পরিমাণ বাড়ছে, আমাদের বিপদের সংখ্যাটাও বাড়ছে। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বিডিও অফিসে এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে কোনো টেন্ডারে অ্যাটেন্ড করব না। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার পথে চা বাগানে আটকে পড়ল হাতির দল। চা বাগানে আটকে থাকা সেই হাতির দলকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। মেটেলি ব্লকের আইভিল চা বাগানে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে শাবক সহ 2টি হাতির একটি দল আইভিল চা বাগানে আটকে পড়ে। দীর্ঘক্ষণ হাতির দলটি চা বাগানে ঘোরাঘুরি করতে থাকে। খবর পেয়ে এলাকায় যান বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ। দুপুর প্রায় 2টো নাগাদ হাতির দলটি আইভিল চা বাগান থেকে বেরিয়ে চালসা মেটালি রাজ্য সড়ক পেরিয়ে ইনডং চা বাগানে ঢুকে যায়। এরপরে ওই চা বাগানের সেকশন 3 হয়ে হাতির দলটি মূর্তি নদী পেরিয়ে চলে যায় চাপনামারির জঙ্গলে। এদিন হাতির দলটির ইনডং চা বাগান হয়ে চাপড়ামারির জঙ্গলে যাওয়ার সময়ও বহু মানুষ ভিড় করে দেখেন। নেশা জাতীয় সামগ্রী সেবন এবং কারবারিদের বিরুদ্ধে সরব হলেন এলাকার মহিলারা। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে থানার দ্বারস্থ হলেন তারা। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াপাড়ায় দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার কারবারি এবং সেবনকারীদের দৌরাত্ম্য বাড়ছে, যার ফলে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে যাতে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সেই সাপেক্ষেই একটি ডেপুটেশন তুলে দেওয়া হলো এলাকার মহিলা সমিতির তরফ থেকে। আইসির সঙ্গে যোগাযোগ করলাম। আইসি বললেন যে আমরা অবশ্যই স্টেপ নেব। হাতে সাথে উনি হোয়াটসঅ্যাপে নিয়ে ওনার যে অফিসারদের দেওয়ার জন্য কথা সেটা উনি পাঠিয়ে দিলেন। স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে। ওনার কাছে আমরা 7 দিন টাইম দিয়েছিলাম। আমরা বলেছি যে 7 দিনের মধ্যে যদি না হয় তাহলে পরে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তখন উনি বলছেন ঠিক আছে, আমি এখনই আমি আপনাদের সামনে দেখুন আপনি স্টেপ নিচ্ছি, আমি আমার লোক পাঠিয়ে দিচ্ছি, আশা করি এটা সফল হবেন। আর যদি পরবর্তীতে যদি উনি থাকবেন না বললেন, আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি, পরবর্তীতে যে অফিসার আসবেন তার ওনার নাম্বার আমাদেরকে দিয়ে দিলেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে বললেন। আমরা আশা করছি ওনার কথাতে যেটুকু আশ্বস্ত হলাম, যাতে বুঝতে পারলাম যে উনি আমাদের কাজটা করা আজকের থেকেই শুরু করে দিলেন। আগামীতে আমরা দেখি কতদূর কি হয়। কারণটা কি হয়েছে বলতো? কারণটা হচ্ছে আমাদের নয়াপাড়া যে এলাকাটা, সেই এলাকাটায় প্রচণ্ডভাবে ড্রাগ বিক্রি হচ্ছে। সেইখানে সে কয়েকজন বিক্রি করছে এবং এলাকাটা ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অল্প বয়সের ছেলেপেলেরা স্কুল কলেজ বাদ দিয়ে বাড়ির থেকে জিনিসপত্র চুরি করে সেগুলো বিক্রি করে ড্রাগের নেশা করছে। সেই এলাকার মারা বাবারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, মহিলারা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা মহিলা সমিতিগতভাবে আজকে আমরা আইসিকে ডেপুটেশনটা। স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী এবং ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করবে হেলাপাকড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই উপলক্ষে আগামী 12 থেকে 15ই জানুয়ারি 4 দিনব্যাপী শিক্ষামূলক, প্রতিযোগিতামূলক এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফ থেকে। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জোর তৎপরতা শুরু হয়েছে। চলছে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি। শুক্রবার অনুষ্ঠানের বিশেষ অঙ্গমঞ্চল সজ্জার কাজ শুরু হলো।
হেলাপাকড়ি বাজারের ধানহাটি মাঠে শুরু হয় এই কাজ। ক্লাবের সম্পাদক বিরাজ রায় ডাকুয়া জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে প্রত্যেকবার স্বামীজির জন্ম জয়ন্তীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এবার স্বামীজির 161তম জন্ম জয়ন্তী, পাশাপাশি ক্লাবের 50 বছর পূর্তি উৎসব। সেই উৎসবের অঙ্গ হিসাবে আগামী 7 থেকে 9 জানুয়ারি জলপাইগুড়ি জেলার হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জুনিয়র মহিলা রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ক্লাবের পরিচালনায়। এছাড়াও স্থানীয়দের নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকছে বাংলাদেশের বাউল শিল্পী সহ বহিরাগত শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আমাদের হেলাপাকড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি উৎসব সঙ্গে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই মঞ্চসজ্জার কাজ আমরা আজকে প্রস্তুতি শুরু করলাম। কি কি কর্মসূচি থাকছে, কবে থেকে কতদিন চলবে? আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করেছি 7, 8 এবং 9 জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা এখানেই শুরু হবে আমাদের ক্লাবের পক্ষ ব্যবস্থাপনায়, আর সঙ্গে জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সহযোগিতা। সঙ্গে থাকছে আমাদের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা শুরু হবে 12, 13 এবং 14, 15 জানুয়ারি। 15 জানুয়ারি আমাদের বাংলাদেশ থেকে শিল্পী আসবে, 14 তারিখ আসবে নদিয়া দক্ষিণবঙ্গ থেকে আসবে। এই প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা ব্যবস্থা করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। হেলাপাকড়ির পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি উৎসবকে সফল করতে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে উৎসব পরিচালন কমিটি। অর্থ সংগ্রহ এবং আমন্ত্রণ পত্র প্রদানের পাশাপাশি জোর কদমে চলছে শিল্পী, সাউন্ড, লাইট, প্যান্ডেল সহ অনুষ্ঠানের অন্যান্য সব আঙ্গিক প্রস্তুত প্রক্রিয়া। ইতিমধ্যে অনুষ্ঠানের বহিরাগত মূল শিল্পী সহ বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে সাউন্ড, লাইট, প্যান্ডেল প্রভৃতি বিষয়ে চূড়ান্ত করার প্রক্রিয়া। বুধবার প্রথম দিন সভার মাধ্যমে সাউন্ড এবং মঞ্চের লাইটিং সংক্রান্ত বিষয়গুলি সরবরাহকারীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। বৃহস্পতিবার প্যান্ডেল এবং মঞ্চের বাইরে যাবতীয় লাইট সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় দিনের সভা অনুষ্ঠিত হলো। এই সভায় ওই বিষয়গুলি সরবরাহকারীর সঙ্গে চুক্তিপত্র সম্পন্ন করা হয়। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা প্ল্যাটিনাম জুবলি উৎসব পরিচালন কমিটির কার্যকরী সভাপতি মনোজিৎ রায় এই প্রসঙ্গে জানিয়েছেন, উৎসব পরিচালনার জন্য গৃহীত পরিকল্পনাগুলি সবথেকে গুরুত্বপূর্ণ দিকগুলির বেশিরভাগই চূড়ান্ত হয়েছে। বাকি যা আছে দ্রুতই সেগুলি সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। আমাদের পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উৎসব এর আগেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের জানিয়েছি যে আগামী 24 জানুয়ারি থেকে 27 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। তার প্রাককালে আমরা প্রায় 1 বছর ধরে এর প্রস্তুতি করে চলেছি। মাঝে দফায় দফায় মিটিং করে আমরা কমিটি কমপ্লিট করার পর চাঁদা সংগ্রহের জন্য বেরিয়েছি বিভিন্ন প্রাক্তনীদের কাছে, তারাও যথেষ্ট সাড়া দিয়েছেন। এরই ফাঁকে আমাদের আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের করতে হয় সেগুলিও আমরা ধাপে ধাপে করেছি। শিল্পীকে আমরা এগ্রিমেন্ট করেছি, কলকাতার একজন বিশিষ্ট শিল্পী এই মঞ্চে অনুষ্ঠিত করতে আসবেন 27 জানুয়ারি। পাশাপাশি বাংলাদেশ থেকে একজন বাউল শিল্পী আসবেন, প্রখ্যাত বাউল শিল্পী 26 তারিখে আসছেন। পাশাপাশি 24 তারিখ থেকে 27 জানুয়ারির বিভিন্ন সময়গুলিতে বিভিন্ন আঞ্চলিক যে সংস্কৃতিগুলি রয়েছে, লোক সংস্কৃতির আঙ্গিকগুলি, মেষ, রাভা, ভাওয়াইয়া ইত্যাদি বিষয়গুলি, ছৌ নৃত্য ইত্যাদি বিষয়গুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। তিস্তার চরে বিঘা বিঘা জমিতে চাষ হচ্ছে ধান সহ বহু ফসলের, কিন্তু সেই ফসল থেকে লাভের মুখ দেখতে পাচ্ছেন না চাষিরা। কারণ একটাই, তিস্তা নদী পার্শ্ববর্তী জঙ্গল থেকে হাতি প্রায়শই হানা দেয় চাষের জমিতে। বন বিভাগের কাছে লাগাতার সমস্যার কথা জানিয়েও আজও অধরা সমাধান। হাতিদের গতিবিধি বন্ধ করা যায়নি, তাই এবার নিজেরাই উপায় বের করে ফেললেন এলাকাবাসী। শুধু হাতি থেকেই প্রতিরোধ নয়, পাশাপাশি এই উপায় মিলবে মোটা টাকার মুনাফা। কি সেই উপায়? চাষের জমির পাশ দিয়ে সারি সারি করে লাগানো হয়েছে বনকুল গাছ। সেই গাছের কাঁটাও অনেক, তাই সেই কাঁটার ভয়ে কিংবা পায়ে ফুটে যাওয়ার আশঙ্কায় হাতির আনাগোনা কমে।
এই গাছের ফল বাজারে বিক্রি করে মোটা টাকার মুনাফা পাওয়া যায়। এই উপায়ে তিস্তাপাড়ের টাকিমারির চরে বিস্তর এলাকা জুড়ে বনকুলের দেওয়াল দেওয়া গেল এবং সকল চাষিরাই এই পদ্ধতি অবলম্বন করছে এখন। কিসের চাষ করেছো? বনকুল চাষ। কত বিঘা জমি? 3 বিঘা জমি। কি অবস্থা, ফলন কি? ফলন ভালোই আছে, কিন্তু এটা ফলন প্রত্যেক বছরে আসে, কিন্তু এটা বসাতে খুব কষ্ট, ধসা লাগলে এবার এটা হয় না। কিন্তু এবার প্রতি বছরে আমাদের লাভ হয়, কিন্তু এবার লস হবে। কিন্তু এটা অন্য চাষের থেকে কিন্তু এটাতে লাভবান আছে। কেন লস, কি কারণ? ধসাতে এবার ফল বসেনি, বসছে কিন্তু ওটা ঝরে গেছে ধসা রোগের জন্য। কত করে কিলো? কিলো বসে বিক্রি করলে 50 টাকা 60 টাকা করে, আর যদি পাইকারি দাও 30 টাকা 25 টাকা এরকম আছে। কি এটা, কি কুল? বনকুল। কোথা থেকে চারা? এটা কলকাতা থেকে আনা হয়েছে। কত গাছের চারা এনেছো? 600 গাছ। 600। ভালোই লাভবান আছে। যদি অন্য কেউ যদি করে অন্য চাষের থেকে, কিন্তু এটাতে লাভবান আছে। আলু, ঝিঙ্গা এগুলোর মধ্যে তো তাও ভালোই প্রফিট হয়। এর থেকে ভালো প্রফিট? হ্যাঁ, 15 বছর 20 বছর চলে যায় একটা গাছে। হ্যাঁ, একটা গাছে বছর গাছটা কাটতে হয়। হ্যাঁ, গোড়া থেকে এটা। তারপরে যে যেরকম মনে করো পোকা লাগলে তো ওই ওষুধ তো লাগেই, এরকম মানে চাষিরই মতন এটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট করো? এটা বিষ তেল, তারপর ধসার ওষুধ, ভিটামিনও মাত্রা মাঝে মাঝে। কিরকম ফলন হয়েছে? এবার ফলন ভালোই বসছিল, কিন্তু এই যে বৃষ্টির কারণে সব ফলগুলা ঝরে গেছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অবশেষে স্বস্তি ব্যবসায়িক মহলে, উঠছে না স্টেশন বাজার। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এর বৈঠকের পর এমনটা জানালেন সমিতির কোষাধ্যক্ষ বাদল সরকার। প্রাথমিক স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হলো শহর জলপাইগুড়িতে। 2024-এর শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।